আমি গ্রামের খুব সাধারণ একটা মেয়ে। আমি মাটির হাঁড়ি কলসি বিক্রি করে ঘর চালাতাম। আমার বাবা মা নেই। আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মা মারা যান। মামাই আমার কাছে সব কিছু। আমার মামার আরও ছোট দুইটি মেয়ে আছে। আমার নাম সাথী। অভাবের কারণে পড়াশোনা করতে পারিনি। আমার মামা ছিলেন হার্টের রোগী। আমি আমার মামি আমারই ঘর চালাতাম। আমার মামি আমায় একদম পছন্দ করতেন না। আমি এসব কিছুতে গুরুত্ব দিতাম না, কারণ আমি জানি নিজের বাবা মার মতো আপন আর কেউ হয় না। তবুও মামা আমাকে আশ্রয় দিয়েছেন। এটাই আমার কাছে অনেকের থেকে বেশি। আমি আর কিছু ওদের থেকে আশা করিনি। আমাদের গ্রামে ছোট একটা সিনেমা হল ছিল। আমার স্বপ্নের নায়কের নাম আকাশ। আকাশের সিনেমা শুনলে আমার দেখতে খুব ইচ্ছে করতো, কিন্তু কি করব, আমাদের দুবেলা দুমুঠো খাবার খেতে হাঁড়ি কলসি বিক্রি করতে হয়। আমি কোথায় পাবো এত টাকা? তাই আমার আর কখনো সিনেমা দেখা হয়নি। রাস্তায় রাস্তায় পোস্টারে যখন আকাশের ছবি দেখতাম, সে ছবিগুলো আমি তুলে নিয়ে আসতাম। আমি আমার ছোট্ট ঘরটিতে আকাশের ছবি দিয়ে ঘরটা সাজিয়ে দিলাম। আমার মামি এসব দেখে আমাকে ঝাঁটাপিটা করতেন। মামি যেটা অনেক মার খেয়েও আমি নিজেকে পরিবর্তন করতে পারিনি। আমার মামা আমায় খুব বেশি ভালোবাসতেন। মামা মামিকে বলতেন, এই অসহায় মেয়েটাকে এত নির্যাতন করো না। মামি আমাকে উল্টা বকাবকি করতেন। আমি চুপ করে সব কিছু শুনতাম। আমার খুব কষ্ট হতো আমাকে দেখে। আমার জন্য কত কিছু সহ্য করতে হচ্ছে। হঠাৎ একদিন শুনি আমার স্বপ্নের নায়ক আকাশ কুমার আমাদের গ্রামে আসছেন। খুশিতে তো আমি পুরো। তখন আমার মামি আমার দিকে লক্ষ্য করলেন। মামিকে দেখে একটু ভয় পেলাম, তবুও নিজের খুশিটা যেন চেপে রাখতে পারছি না। মামি বললেন, যদি আর কোনোদিন আকাশ কুমারটার নামটা মুখে নিয়েছিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আমি মামির কথা শুনে কিছুই মনে করিনি, কারণ মামি এমনই। এসব কথা শুনতে শুনতে আমার অভ্যস্ত হয়ে গিয়েছিল। পরের দিন সকালে আমি আমার সাইকেল আর হাঁড়ি কলসি নিয়ে বিক্রি করতে বাজারে যাচ্ছিলাম। হঠাৎ দেখি গাড়ি নিয়ে কয়েকটা লোক মাইক নিয়ে অ্যানাউন্স করছে আকাশ কুমার নাকি আগামী রবিবার আমাদের গ্রামে আসছেন। আজ শুক্রবার, তার মানে আর মাত্র একদিন। আমি খুশিতে যেন আকাশ ছুঁয়ে ফেলেছিলাম। আমি আকাশ কুমারের ডায়লগগুলোতে ওকে পছন্দ করতাম। সবসময় গরিবদের নিয়ে সিনেমা বানাতো। তারপর শাড়ি কলসি বিক্রি করে আমি আমার বাড়িতে যাই। গিয়ে চুপি চুপি আমি দিয়াকে সব কিছু বলি। দিয়া হলো আমার মামার বড় মেয়ে। ও সবসময় আমার সাথে থাকতো, আমার কথাও শুনতো। আমি ওকে বলার সময় মামি টের পেয়ে যান। রবিবার দিন সকালে সারা গ্রামে চিৎকার শুরু হলো, আকাশ কুমার আসছেন। খাওয়া দাওয়া করার পরে আমি যখন ঘরে ঢুকলাম, মামি বাহির থেকে দরজা বন্ধ করে দিলেন। আমি বললাম, মামি দরজা বন্ধ করলে কেন? মামি বলেন, আজ সারাদিন এই ঘরে থাকবি। মামির কথা শুনে আমার শরীরটা পাথর হয়ে গিয়েছিল, কারণ আজ আমার স্বপ্নের নায়ক গ্রামে আসছে। আমি তাকে একবার দেখব না, তার সাথে একবারও কথা বলবো না। ভিতর থেকে মামির হাতে পায়ে ধরতে লাগলাম, কিন্তু আমার জন্য মামির দয়া কোথায় যে আমার কথা শুনবেন। মামি দরজা বন্ধ করে চলে যান। তখন চুপি চুপি দিয়া এসে দরজা খুলে দেয়। তারপর আমি পালিয়ে গিয়ে দেখি স্টেজটা যে সুন্দর, জীবনের প্রথমবার এমন কিছু দেখছি। সবার মুখে আকাশ কুমারের কথা শুনে ওর ছবি দেখে পছন্দ করে ফেলেছিলাম, কিন্তু আজ ওকে সামনাসামনি দেখব। ওখানে তো আকাশ কুমার ছিলেন না, তাহলে কোথায় উনি? হঠাৎ পিছন ফিরতে দেখি দুপাশে বডিগার্ড নিয়ে এগিয়ে আসছেন আকাশ কুমার। আমি একটু আড়ালে ছিলাম, আড়াল থেকেই দেখছিলাম। আকাশ কুমারের সাথে ওনার ম্যানেজারও ছিল। ম্যানেজারের নাম ছিল নাদিম। স্টেজে উঠে আকাশ কুমার কথা বলছিলেন। তখন এগিয়ে গেলাম, কিন্তু আমাদের গ্রাম পঞ্চায়েতের আমাকে ভিতরে যেতে দিচ্ছিলেন না। বাড়িতে থেকে এত কষ্ট করে এলাম, তাকে তো আমার মাথা জ্বলছিল। আকাশ কুমার বলছিলেন, এখানে এসে পলাশ বেশ ভালোই লাগছে, কারণ আকাশ কুমার গ্রামেই থাকবেন। সেদিন আর ভেতরে যাওয়া হয়নি। পরের দিন থেকে শুটিং শুরু হবে। আমি শুটিং দেখতে গিয়েছিলাম, হঠাৎ বৃষ্টি এলো। বৃষ্টির কারণে শুটিংটাও বন্ধ হয়ে গেল। এদিকে আকাশ কুমারের ছোটোবেলার বন্ধুর নাম ছিল মীরা। মেয়েটি এই গ্রামে চলে এলো। ও আকাশ কুমারের উপর ভীষণ রেগেছিল, কারণ এরকম গ্রামে আকাশ কুমার আছে, তাও এখানে শুটিং করবে। আমি বৃষ্টিতেই দাঁড়িয়ে হঠাৎ মাথা ঘুরিয়ে পড়ে যাই। সেও আমাকে দেখতে পায়নি। বৃষ্টি একটু থামতে ওরা শুটিং করার জন্য আসার পর আমাকে ওখানে পড়ে থাকতে দেখেন। তখন আকাশ কুমার গিয়ে তাড়াতাড়ি আমাকে ওখান থেকে তুলে নিজের ঘরে শুইয়ে দেন। আকাশ কুমার বন্ধুর সাথে খুঁজছিলেন না, উনি শুধু বন্ধুই ভাবতেন। কিন্তু মীরাও আকাশকে ভালোবাসতো, বিয়ে করতে চায়ও। মেয়েরা ছিল একটু অন্য স্টাইলের মেয়ে। ও বাইরে পড়াশোনা করছে, তাই ওর চলাফেরাটাও একটু আলাদা। আকাশ কুমার গ্রামের পঞ্চায়েতকে জিজ্ঞাসা করলেন আমার ব্যাপারে, এই মেয়েটা কে এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে।
কেউ কি ওর নেই? পঞ্চায়েত আমার ব্যাপারে সব কিছু বললেন। তারপর আকাশ কুমার নিজে আমাকে আমার বাড়িতে নিয়ে এলেন। আকাশ কুমারকে দেখে আমার মামি তো জ্বলে ছাই, কিছু বলতেও পারছেন না। আকাশ কুমার আমাকে নিজের কোলে করে ভেতরে শুইয়ে দিলেন। একটু পরে আমার জ্ঞান ফিরে তখন চেয়ে দেখি আকাশ কুমার আমার ঘরের চারিদিকে ছবিগুলো দেখছেন। আমি একটু একটু ভয় পাচ্ছিলাম, কিছু বলবেন না তো। এদিকে আকাশ কুমারের বন্ধু মীরা তো রেগে আগুন। ও যেন মামির সাথে কিছু কথা বলছিল। আড়াল থেকে একজন শুনে এসে আমাকে এসব বলল। শুনে আমার প্রাণটা বেরিয়ে যাচ্ছিল। ও আমার মামিকে কিছু টাকা দিয়ে বলল, এই টাকাগুলো রাখো আর যত তাড়াতাড়ি সম্ভব এই মেয়েটাকে বিয়ে দাও। আমি আকাশ কুমারের অনেকগুলো ছবি আমার ঘরে টাঙিয়ে রেখেছিলাম, কারণ তাকে আমি ভালোবাসতাম। আর উনি জেনে গিয়েছিলেন যে আমি ওনাকে মন প্রাণ দিয়ে চাই। উনি তো অন্য কাউকে ভালোবাসেননি। মীরা তো শুধু ওনার বন্ধু। আকাশ আমাকে বলেন, তুমি কতটুকু পড়াশোনা করেছো? আমি বললাম, আমি মূর্খ, আমার বাবা মা নেই, তাই পেটের দায়ে পড়াশোনা করা হয়নি। এভাবেই কিছু কথা হওয়ার পর আকাশ কুমার এর বাড়ি থেকে কল এলো, ওনাকে নাকি একদিনের মধ্যে শহরে ফিরতে হবে। আকাশ কুমার আমাকে বলল, তুমি চিন্তা করো না, আমি আবারও আসবো। এই কথা বলে চলে গেলেন উনি। তারপর আমার মামি আমাকে অনেক মারলেন। সে মারগুলো আমার কাছে মার ছিল না, মনে হচ্ছিল আকাশ কুমারকে ভালোবাসার প্রথম পুরস্কার। কষ্ট হলেও খারাপ লাগেনি। মামি জোর করে আমার 40 বছরের একটা বয়স্ক মানুষের সাথে বিয়ের সব কিছু তৈরি করে ফেলেছিল। কি করব, ওদিকে আকাশ কুমার আসেননি, ওনাকে এত তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হলো। ওদের বাড়িতে কি হয়েছে তাও জানি না। আকাশ কুমার যাওয়ার আগে আমাকে মোবাইল দিতে চেয়েছিল, কিন্তু আমি নেইনি, কারণ আমি জানতাম আমার মামি কেমন। আমার বিয়ের দিন চলে এলো, আমাকে বধূ সেজে বসতে হলো ঘরে। এদিকে খবর এলো আকাশ কুমারের গাড়ি নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। এই কথা শুনে তো প্রাণটা বেরিয়ে যাওয়ার অবস্থা। এদিকে দিয়ার সাহায্য নিয়ে আমি ঘর থেকে পালিয়ে যাই। শহর থেকে আমাদের গ্রামের লোকদের মধ্যে যাতায়াত করত একটা ছেলে, ওর নাম ছিল শিমুল। আমি শিমুলকে বললাম, আমাকে একটু শহরে পৌঁছে দাও। আমার কাছে একটু টাকা ছিল, টাকাটা আমি শিমুলের হাতে তুলে দিলাম। শিমুল আমাকে বলল, ঠিক আছে, এসো আমার সাথে। আমিও পাগলের মতো কিছু না ভেবে ওর সাথে যেতে থাকি। গাড়িতে বসতেই যেন আমার খুব ঘুম পাচ্ছিল। আমি ঘুমিয়ে পড়ি। যখন আমার চোখ খুলল তখন আমি দেখি আমি এমন একটা ঘরে যা কখনো স্বপ্নেও ভাবিনি। ও আমাকে পতিতালয়ে বিক্রি করে দিয়েছিল। ওখান থেকে টাকা নিয়ে শিমুল চলে যায়। সবাই আমার বিয়ের শাড়িটা পাল্টে ওদের কাপড়টা পরাচ্ছে। আমি কান্না করতে লাগলাম, আমাকে ছেড়ে দাও। কিন্তু ওরা কেউ আমার কথা শোনেনি। সেই হোটেলের মালিক একটি মেয়ে, যাকে দেখে আমি অবাক, কারণ ও তো আকাশ কুমারের বন্ধু মীরা, আমার কাছে আসে। সে বলে, কি মনে করেছিলিস বিয়ে না করে পালিয়ে যাবি আর আমার আকাশকে আমার কাছ থেকে কেড়ে নিবি? ফকিরের বাচ্চা, লজ্জা করে না তোর? নিজের লেভেলটা একবার দেখেছিস? তুই কার সাথে পাঙ্গা নিচ্ছিস একবারও ভাবলি না? এই বলে আমার গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। আমি চুপ করে থাকি। সত্যি তো আমি গরিব, বামন হয়ে চাঁদে হাত দিতে গেলে তো এমনই হবে। সন্ধ্যার সময় সবাই যার যার ঘরে আমাকে একটা রুম দেওয়া হলো। আমাকে বলল, চালাকি করার চেষ্টা করবি না, তাহলে একদম শেষ হয়ে যাবি। তখন আমি যে জীবনে এসেছি এমন জীবন থেকে মরে যাওয়া অনেক ভালো। আস্তে আস্তে আমার ঘর থেকে আমি বেরিয়ে পড়ি। আমি ওখান থেকে পালাতে সক্ষম হই। বাইরে এসে কলকাতা শহর, নতুন কিছুই জানি না কোথায় যাব। আমি এতটাই বোকা ছিলাম। আমি ওদের ওখান থেকে পালিয়ে এসেছি, ওরা আমাকে খুঁজবে, আমি একটু ভাবছিলাম না। আমার মনে শুধু একটাই চিন্তা, আকাশ কুমার কোথায়? ওনার কিছু হয়নি তো? হঠাৎ পিছন থেকে পায়ের শব্দ। ফিরে তাকাতে দেখি একটা ছেলে আমার দিকে দৌড়ে আসছে। ওকে দেখি, আমিও পালাতে থাকি। আমাকে বলে, এই মেয়ে দাঁড়া, তোকে টাকা দিয়ে কিনা হয়েছে, তুই পালাবি? হঠাৎ না, এদিক থেকে একটা গাড়ি আসে। সেই গাড়ির দরজা খুলে কেউ একজন বলে, আমার গাড়িতে উঠে বস। প্রাণের ভয়ে আমিও গাড়িতে উঠে বসি। লোকটা অনেক ভদ্র ছিল। আমাকে তার বাসায় নিয়ে যায়। বাসায় পৌঁছানোর পর আমাকে যা বলল আমি সঙ্গে সঙ্গে কান্না করতে লাগলাম। ও বলল, আকাশ কুমার গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যান, আর এই অ্যাক্সিডেন্টে ওনার বন্ধু মীরা করিয়েছিল। আমি আকাশ কুমারের খুব ভালো বন্ধু। অ্যাক্সিডেন্টের পরে আমি ওকে হসপিটালে ভর্তি করার পর ও আমাকে তোমার ব্যাপারে সব বলেছিল। ও আমাকে একটা চিঠি দিয়ে যায়, বলে ওটা তোমার গ্রামে পৌঁছে দিতে। চিঠিটা এই নাও। আমি তো চিঠি পড়া জানি না, আপনি একটু পড়ে শোনান। চিঠিতে লেখা, সাথী আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে খুশি করতে পারলাম না। যাকে নিজের সব থেকে বড় বন্ধু মনে করতাম, আজ তার জন্যই আমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হচ্ছে। এখানে আমার একটা ফ্ল্যাট আছে, তুমি তোমার মামা মামিকে নিয়ে আমার এই ফ্ল্যাটে এসে থাকবে। আজ থেকে এই ফ্ল্যাট তোমার, আমি তোমার নামে করে দিয়েছি। এই কথা শোনার পর
আমার চোখ দিয়ে অঝরে জল পড়তে থাকে। আমার মনে হচ্ছিল যদি আমি ওনার জীবনে না আসতাম হয়তো ওনাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হতো না। তিনি মরার আগে বলেছিলেন, যাকে সত্যিকারের বন্ধু মনে করেছিলাম তার জন্য হয়তো জীবনটাও দিলাম। ও বন্ধুকে ওয়াদা করেছিল যে মীরাকে পুলিশের হাতে দেবে, আর মীরাও এমন চালাক মেয়ে, নিজের প্রাণ বাঁচানোর জন্য বলে ও যেন জানেই না যে আকাশ কুমার মারা গেছেন। সেই চিঠিটা নিয়ে আমি পুলিশের কাছে যাই। তারপর মীরাকে পুলিশ ধরে নিয়ে যায়। তারপর এই ফ্ল্যাটে আমরা থাকি। জীবনে সুখ পেলাম, কিন্তু সেই সুখ যে দিল তাকে হারিয়ে ফেললাম। আমরা আমাদের বাস্তব জীবনে আমরা অনেক কিছুই আশা করে থাকি, স্বপ্নের জাল বুনতে থাকি, কিন্তু সবই বাস্তবে সম্ভব হয় না। আর বাস্তবতা বড়ই কঠিন, এটাকে মেনে নিতেই হবে। আর আমিও বাস্তবকে মেনে নিয়ে সামনের দিনগুলো চলতে চাই। তো বন্ধুরা, আজকের এই ছোটো গল্পটা যদি আপনাদের একটুও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। আর এরকম গল্প পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন, যাতে করে আমার লেটেস্ট গল্পগুলো সবার আগে আপনার মোবাইল স্ক্রিনে পৌঁছে যায়। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।